স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির ভূঁইয়া, এছাড়াও আছেন জ্যেষ্ঠ সাংবাদিক কাজী আব্দুল হান্নান। স্বাগত আপনাদের। আমরা শুরুতেই দেখে নিব আমাদের যে বিশেষ খবরগুলি হয়, শিরোনামের খবরগুলি, সেই শিরোনামের গতকালের যে প্রধান খবরগুলি তার কিছু অংশ। হাইকোর্টের বর্ধিত ভবনের 2 এজলাসের ভেতর থেকে বোমা উদ্ধার করা হয়েছে। দুপুরে হাইকোর্টের 9 নম্বর এজলাসে একটি বইয়ের ভেতরে লাল স্কচ টেপে মোড়ানো প্রথম বোমাটি পাওয়া যায়। এরপর বিকেল 5টার দিকে একই ভবনের 17 নম্বর বিচার কক্ষের ভেতর থেকে আরও 2টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। তদন্ত করলে আমরা বুঝতে পারবো এটার পেছনে কোনো গ্রুপ আছে কিনা, বা এই গ্রুপটা কত শক্তিশালী, বা টেকনিক্যালি এই গ্রুপটা কতটুকু, প্রযুক্তিগতভাবে কতটুকু উৎকর্ষ এই গ্রুপটা আছে, দেখলে বুঝতে পারবো আমরা বোমটা খুললে। আগামী দিন থেকে জনমনে যাতে আতঙ্ক না থাকে, আমরা সেই কি কি করণীয় এবং কি কি বর্জনীয় এই বিষয়টি নিয়েও আমরা কথা বলেছি। কালকে থেকে আমরা গেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। ওনাদের সাথে কথা হয়েছে, ওনার ইন্টারনাল যে কোডগুলো আছে সেই কোডগুলোতে ওনাদের যে স্টাফ আছে তাদের মাধ্যমে তল্লাশি করার ব্যবস্থা করবেন। গাড়িতে অবরোধকারীদের আগুনে দগ্ধ 2 জন রোববার মারা গেছেন। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সহিংসতার মধ্যেই চলছে বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। সোমবার ঢাকাসহ আশপাশের 14 জেলায় ছাত্রদল ও ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলায় 20 দলীয় জোট সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। বিএনপির ডাকা অবরোধ কোনো আন্দোলন নয়, নাশকতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর রেল লাইনে নাশকতা ঠেকাতে 8000-এর বেশি আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। কিছু কিছু মানুষ গোপনে বিভিন্ন জায়গায় যখন দেখে যে কেউ নাই, তখন 2-1টা দিয়ে চোরাগোপ্তা বোমা টোমা মেরে দৌড় দেয়। এইটাকে যদি আপনি হামলা বলেন, এইটাকে যদি আন্দোলন বলেন, সেইটা কিছু হচ্ছে, এটা নাশকতা। এইটা কেউ যে কেউ যে বম ফুটে দৌড় দেয়, সেই রকম একটা হচ্ছে। আপনারা দেখেন না, 2-1 দিন সব ঠিক হয়ে যাবে। এই 334টি ট্রেন নিয়মিত চালিয়ে যাব ইনশাল্লাহ। এ ব্যাপারে আমাদের নিজস্ব আরএনবি, জিআরবি তো আছেই, পুলিশ ভাইরা সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমরা গতবারের মতো 8000-এর ঊর্ধ্বে আরও যাতে আনসারের সদস্যদেরকে নিয়োগ করে রেল লাইন পাহারা দেওয়া যায়, এই বৈঠকে আজকে আমরা এখানে বসেছি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ। ইজতেমা শেষে অবরোধের কারণে গন্তব্যে ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। কামনা একটাই, দেশবাসী ভালো থাকবে, যারা কবরবাসী হয়ে গেছে তারা ভালো থাকুক, আল্লাহ তাদেরকে ব্যস্তবাসী করুক। দেশের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা যাতে সবাইকে হেদায়েত দিয়ে দেয়, সবাই যাতে সবার উপর যাতে আল্লাহ রাজি হয়ে যায়। আমাদের গুনাহ মাফের জন্য দোয়া করলাম, আর মুসলিম উম্মার জন্য শান্তির জন্য দোয়া করলাম। রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ চালু নিয়ে পক্ষে বিপক্ষের সংগঠনগুলোর সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে সোমবার সকাল 8টা পর্যন্ত শহরে কারফিউ জারি করেছে প্রশাসন। পক্ষে বিপক্ষের সংগঠনগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয় জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের টেলিভিশনের প্রধান খবরগুলি, আপনারা শুনছিলেন টেলিভিশনের প্রধান খবরগুলো। আমরা এখন চলে যাচ্ছি আলোচনায়। আজকে পত্রিকাগুলোতে আমরা দেখছি যে একই খবরই বেশিরভাগ পত্রিকারই এসেছে। এছাড়া এর বাইরে খালেদা জিয়ার সাথে যে বিএনপি নেতারা আজকে দেখা করছেন, সেই খবরটি কিছু পত্রিকায় লিখেছে, সংলাপ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে, হাইকোর্টের বিচারক বোমা উদ্ধার, বেশিরভাগ এবং আমাদের যে অবরোধের খবরটি আমরা দেখলাম যে সবগুলো পত্রিকাতে আজকে আখেরি মোনাজাতের খবরটিও আছে। আমি আসলে প্রথমে হান্নান ভাইয়ের কাছে যেতে চাচ্ছি, যেহেতু কোর্ট বিটে হান্নান ভাই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। আজকে হাইকোর্টের যে বোমা আপনি দেখেছেন যে 3টি বোমা 2টে এজলাস কক্ষে, আমরা পুলিশ যেটা আমাদেরকে জানিয়েছে যে এটি আসলে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে বইয়ের মধ্যে করে, যে কারণে হয়তো হাইকোর্টের যে সিকিউরিটি, আমাদের যে গেটে যে ইয়ে থাকে আমাদের দরজাটা আর্চওয়েতে হয়তো এটি আসে নাই। এছাড়া তারা বলছে যে এটি খুব আতঙ্ক ছড়ানোর জন্য আসলে করা হয়েছে, খুব শক্তিশালী কিছু ছিল না, যদিও তারা কালকে পরীক্ষার পরে বলেছেন যে জানা যাবে যে এটি বার্স্ট হলে হয়তো 4-5 জন মানুষ আহত হতে পারতো, এরকমই তারা বলেছেন। আমার কিছু সিনিয়র আইনজীবীর সাথে কথা হয়েছে, সাবেক বিচারপতিদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। সত্যিকার ভাবেই বলতে গেলে এটা একটি
নজিরবিহীন ঘটনা। নজিরবিহীন আমি এই কারণে বলবো যে অতীতে দেখা যায়নি, শুধু এই কারণেই নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রশ্নে এটি আসলেই একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া এটা যদি এভাবে চলে যেতে দেওয়া হয় তাহলে বিচার ব্যবস্থা কতটা হুমকির মুখে পড়তে পারে তা নিয়ে শঙ্কা প্রকাশের যথেষ্ট অবকাশ আছে। কারণ সর্ষেই ভূত থাকলে সেই ভূত ছাড়াবে কে? প্রশ্নটি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আদালতে বই কারা নেয়? নিশ্চয়ই কোনো বিচার প্রার্থীর হাতে বই নিয়ে, বিশেষ করে যে সমস্ত বই, যে বইয়ের ভেতরে কেটে একটি কৌটা ঢোকানো যায়, সে বইটি ছোটখাটো বই নয়, অর্থাৎ ডিএলআর এর মতন বড় বড় আইনের বই যেগুলো, তার ভেতরেই এইটা করা হয়েছে। হাইকোর্টের দুটি ভবনেই প্রবেশের যে কটি পথ আছে সব কটি পথে আর্চওয়ে আছে। সেখানে বিস্ফোরক দ্রব্য নিয়ে যেতে গেলে ধরা পড়ার কথা। ছাড়টা কাদেরকে দেওয়া হয়? ছাড়টা দেওয়া হয় আইনজীবী এবং আইনজীবীর সহকারীদের। আইনজীবীর সহকারীরাই সাধারণত বইগুলো নেন, অথবা কিছু জুনিয়র আইনজীবী আছেন যাদের হাতে বইগুলো যেতে পারে। আমি প্রথমেই বললাম, সর্ষেই ভূত থাকলে ভূত ছড়াবে কে? এই প্রশ্নটি কেন উঠছে? উঠছে এই জন্যে যে আইনজীবীরা হচ্ছেন অফিসার অব দি কোর্ট। তাহলে এই বই বা বোমা সদৃশ্য বস্তু বা বোমা যেটাই বলি না কেন, এগুলো যাচ্ছে কার মাধ্যমে? কোর্টের সাথে যাদের জীবন জীবিকা সম্পৃক্ত, যারা আইন ব্যবসায়, আইন পেশায় নিয়োজিত, তাদেরই কেউ না কেউ এই কাজটি করেছেন। তাহলে আদালতের নিরাপত্তা কে দেবে? প্রশাসন? কখনোই না। প্রশাসন দেওয়ার প্রশ্নটি পরে আসে। প্রশাসন কাকে ওই আদালত থেকে দূরে রাখবে? যারা এই কাজটি করছেন তাদেরকে প্রতিহত করতে গেলে আগে তাহলে আইনজীবীদের, যারা কোর্টে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করার প্রশ্ন এসে যায়। সেটা কি শোভন হয়? যারা নিয়মিত আদালতের পার্ট, আদালতের অঙ্গ, তাদেরকে তল্লাশি করে আদালতে ঢুকাতে হবে, এটা তো অসম্ভব ব্যাপার। তাহলে বাইরের কারো পক্ষে, অর্থাৎ প্রশাসনের পক্ষে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া আদৌ সম্ভব নয়। তাহলে কি এভাবে চলতে থাকবে? অবশ্যই না। এটা সমস্ত জাতির জন্য একটি থ্রেট। এই জন্যে যে বিচার ব্যবস্থার প্রতি, বিচার ব্যবস্থায় যারা সম্পৃক্ত, যারা যুক্ত, তাদের ভেতরেই বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা এমন পর্যায়ে গেছে যেখানে তারা আদালতকে এই ধরনের হুমকির মুখে ফেলে আদালতের বিচার নিতে চান, এমন ধরনের মানসিক লোকজন এর ভেতরে প্রবেশ করে গেছে। তো আর রাষ্ট্র এবং জাতির জন্য এটা কি মঙ্গলজনক অবস্থা, একটি মঙ্গলকর অবস্থা? এই অবস্থা কি সরকারের মাধ্যমে বা প্রশাসনের মাধ্যমে পরিবর্তন করা সম্ভব? তাহলে এই পরিবর্তনটা ঘটাটাই তো আসলে খুবই অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত তো অবশ্যই, এবং অস্বাভাবিক। আদালতে যে আমরা সিকিউরিটি দেখি, কয়েক স্তরের সিকিউরিটি, একদম বাইরের ফটক থেকে শুরু করে এমনকি আমাদের মোবাইল পর্যন্ত নিতে দেওয়া হয় না, সাংবাদিকদের মোবাইলও কিন্তু রেখে দেওয়া হয়। আমরা এই বিষয়ে কবির ভাইয়ের কাছে আসবো। আমাদের কাছে আরো কিছু আমাদের যে গত কদিন থেকে আসলে ফোন আলাপ বিজেপি প্রধানের সাথে কাদের যে ফোন আলাপ নিয়ে ধুম মচাল, এবং কিছু আজকে ইউরোপে যে প্রাইসে যে জনসমাবেশ সংহতি হয়েছে, এ ব্যাপারে আমরা কবির ভাইয়ের কাছে এবং আপনাদের দুজনের কাছে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটা বিরতি যাচ্ছে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন বাংলাদেশ এখন, আবার চলে যাচ্ছে আলোচনায়। এবার কবির ভাইয়ের কাছে আসি। বিচার কক্ষে যে বোমা, যেটি হান্নান ভাই বলছিলেন, হান্নান ভাই এ বিষয়ে অনেক ভালো জানেন। আমি নিজেও সুপ্রিম কোর্ট কিছুদিন কভার করেছি 2005 সালের দিকে। তখন হান্নান ভাইরা বেশ উঁচু মানের রিপোর্টার, তো আমরা তখন শিখছিলাম মাত্র। তো একটা জিনিস সেটা হচ্ছে যে মানে যে কাজটা ঘটেছে নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর কাজ। দেশের সর্বোচ্চ আদালতে এই ধরনের একটা ব্যাপার চিন্তাই করা যায় না হয়তো অন্য অনেক দেশেই।
কিন্তু কথা হচ্ছে হান্নান ভাই যেই কথাটা বলছিলেন সেটা হচ্ছে যে বিচার প্রার্থীরা তো আর এইসব বই নিয়ে যাবে না। হান্নান ভাই যেটা ইমপ্লাই করার চেষ্টা করেছেন, যদি আমি ভুল না বুঝে থাকি, মানে উকিলের সহকারীদের মাধ্যমেই ব্যাপারটা ঘটেছে। এখন আমার যা অভিজ্ঞতা সুপ্রিম কোর্টের অন এন্ড অফ, সেটা হচ্ছে যে বাংলাদেশে উকিলের পোশাক জোগাড় করা কিন্তু তেমন বড় কিছু না, এটা মোটামুটি সম্ভব, উকিলের পোশাক জোগাড় করা সম্ভব। এখন সিকিউরিটি মেজার্সটা কি পর্যায়ে ছিল আমার কাছে মনে হচ্ছে না এটা খুব একটা ভালো পর্যায়ে ছিল। তো প্রশাসনকে কিছুটা দায়িত্ব নিতে হবে না, আমি এটার সাথে একমত না। প্রশাসনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, এবং দেশে একটা টার্বুলেন্স সময় চলছে, এই সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে, প্রশাসনের এই ব্যাপারটা আঁচ করার কথা ছিল। তো এখন যা হয়েছে তো হয়েছে, এখন আশা করব এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে। কারণ দেশের সর্বোচ্চ আদালত, যত আদালত নিয়ে অনেকেরই আমাদের অনেক গ্রিভেন্স আছে, তারপরেও এটা শেষ আশ্রয়স্থল। তো এটার ব্যাপারে আমাদের একটু বেশি সজাগ থাকা দরকার। এটা কিন্তু যুক্তিসঙ্গত যে সবাইকে কিন্তু সবসময় আসলে পরিচয়পত্র দেখে আদালতের ভিতরে ঢুকতে দেওয়া হয় না, যদিও আসলে পরিচিত মুখ। এবং অ্যানেক্স ভবনটি তো আরো বিচ্ছিন্ন, মূল জায়গা থেকে অ্যানেক্স ভবনটি আরো বিচ্ছিন্ন। উভয় গেটেই কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছেন এরা দীর্ঘদিন ধরে, এমনকি এদের আদালতে নিয়মিত কে কোন লয়ার আসেন যান, কোন লয়ারের সহকারী কে, এরা একেবারে মুখ চিনে বলতে পারে, এমন ধরনের লোকগুলোই দীর্ঘদিন ধরে এই এখানে আছেন। এবং আপনি নিজেও কোর্ট অঙ্গনে যখন যান দেখবেন যে আমরা সাংবাদিকদের কয়েকজন যদি পরপর 2 দিন 3 দিন আসা যাওয়া করে, তারপরেও দেখা যায় যে ওরা তাদেরকে চিনে ফেলে। এবং এই জন্যই বলছি যে বহিরাগত কারো পক্ষে উনি যেটা বললেন। আচ্ছা, একটা বিষয় আমি জানি না, ক্লোজ সার্কিট ক্যামেরা, এই কোশ্চেনটা আমি করতে যাচ্ছিলাম। নিশ্চয়ই ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা আছে, কোর্টে আমরা দেখেছি কিছুদিন আগে, এটা বঙ্গবন্ধু হত্যা মামলার সময় দেওয়া হয়েছে। আমার মনে হয় মানে তাদের নিশ্চয়ই একটা ইন্টারনাল তদন্তের মেকানিজম আছে, তারা নিশ্চয়ই একটা তদন্ত করবে। লেটস সি, নিশ্চয়ই খুব বেশি নেই অবশ্য, পুরো হাইকোর্ট জুড়ে নেই, আমরা একদম থাকার কথা, যে এন্ট্রান্স গুলি ওইগুলি তো সিসিটিভি থাকার কথা। প্রধান বিচারপতি খায়রুল হক যখন ছিলেন সেই সময়টা আসলে কিছু ছিল না, একেবারেই ছিল না কোর্টে এই সময়টা হচ্ছে। আমরা অবরোধ প্রসঙ্গে আসি, অবরোধ এবং খালেদা জিয়ার বাসা অবরোধ, যেটি গত কদিন থেকে আসলে আমরা মোটামুটি বড় ইস্যু, শুধু না একঘেয়েমি ইস্যু হয়ে গেছে আমাদের জন্য। আসলে প্রতিদিন আপনারা নিজেও জানেন যে প্রতি বেলায় আমাদের সেখানে পাহারা দিতে হচ্ছে। আজকে প্রথম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বেশ কয়েকজন সিনিয়র নেতা, এবং তারা বলেছেন যে খালেদা জিয়া তাদেরকে জানিয়েছেন যে সংলাপ বা নির্বাচন ছাড়া তারা অবরোধ, এই আলোচনাগুলো ছাড়া তারা অবরোধে আসলে অবরোধ তুলছেন না। এবং অমিত শাহর সাথে খালেদা জিয়ার কথা হয়েছে, আজকেও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন। শুরু করতে চাচ্ছি, হান্নান ভাই যদি বলেন। আসলে কতগুলো বিষয়ে আমরা এত বেশি বিতর্কিত করে ফেলছি যে জায়গা থেকে দেশের মানুষ বিভ্রান্তিতে ভুগছে। তার ভিতরে একটি হচ্ছে আন্দোলন এবং